শহরের ব্যস্ত রাস্তার ধুলোবালি আর তপ্ত রোদের নিচে সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা সেই নারীকে দেখে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তিনি আইনের এক জীবন্ত আগ্নেয়গিরি। যখন লালসার অন্ধকারে ডুবে থাকা এক পুলিশ কর্মকর্তা তাকে অবলা নারী ভেবে রাতের অন্ধকার শয্যায় পাওয়ার প্রস্তাব দিল, তখন সে জানত যে সে আসলে নিজের ধ্বংসের পরোয়ানা লিখে ফেলছে। একজন আইপিএস অফিসারের এই ছদ্মবেশ ধারণ এবং ক্ষমতার অপব্যবহারকারী পিশাচদের শেকড়সহ উপড়ে ফেলার এই রোমহর্ষক কাহিনী আপনাকে স্তম্ভিত করে দেবে। ক্ষমতার দম্ভ বনাম ন্যায়ের লড়াইয়ের এক অভূতপূর্ব অধ্যায় এটি। সেটি ছিল প্রচণ্ড দাবদাহের এক দুপুরের কথা। আকাশ থেকে যেন আগুনের গোলাবর্ষিত হচ্ছিল। রাজপথের উড়ন্ত ধুলো আর যানবাহনের কান ফাটানো আওয়াজ মানুষের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছিল। এই জনাকীর্ণ ভিড়ের মাঝে সাধারণ সালোয়ার কামিজ পরিহিত এক নারী খুব দ্রুত পায়ে রাস্তার একপাশে এসে দাঁড়ালেন। তিনি মোটেও সাধারণ কোনো নারী ছিলেন না, তিনি ছিলেন দুদে আইপিএস অফিসার অঞ্জলি শর্মা। কিন্তু সেই মুহূর্তে তিনি নিজের রাজকীয় উর্দিতে ছিলেন না। বিশেষ এক ব্যক্তিগত প্রয়োজনে তাকে বের হতে হয়েছিল এবং ভাগ্যের পরিহাসে মাঝপথে তার গাড়িটি অকেজো হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তাকে রাস্তা থেকে একটি সাধারণ অটোরিকশা ভাড়া করতে হয়েছিল। অটোতে আগে থেকেই এক যাত্রী বসেছিল, স্থূলকায় শরীর, চোখে মোটা ফ্রেমের চশমা এবং তার দৃষ্টির মধ্যে এক ধরনের অশুভ চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছিল। অঞ্জলি তাড়াহুড়োর কারণে সেদিকে খুব একটা মনোযোগ দিলেন না এবং তার পাশে বসার অনুমতি চাইলেন। অটো চলতে শুরু করল। কিছুক্ষণ স্তব্ধতার পর সেই লোকটি অদ্ভুতভাবে হাসতে শুরু করল। সে জিজ্ঞেস করল, দিদি ভাই, এত ভর দুপুরে একা একা তড়িঘড়ি করে কোথায় যাচ্ছেন? অঞ্জলি নিজের গাম্ভীর্য বজায় রেখে শান্ত গলায় উত্তর দিলেন, জরুরি কাজে যাচ্ছি, একাই যাচ্ছি। কিন্তু সেই লোকটির লোলুপ দৃষ্টি তখনও তার শরীরের ওপরই স্থির হয়েছিল। খানিক বাদে সে নিচু এবং কুৎসিত স্বরে বলল, আপনাকে তো দেখতে বেশ সুন্দরী, আপনি সিনেমায় চেষ্টা করলেই তো পারেন। অঞ্জলির চোয়াল শক্ত হয়ে গেল। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বললেন, শুনুন, অসভ্যতা করবেন না, আমি শুধু আমার গন্তব্যে পৌঁছতে চাই। কিন্তু সেই লোকটির স্পর্ধা বেড়ে গিয়েছিল। সে নির্লজ্জের মতো বলল, আপনি বললে আমিই আপনাকে পৌঁছে দেব, তা আজ রাতটা আমার সাথে কাটানোর কোনো পরিকল্পনা আছে নাকি? এই চরম অপমান সহ্য করা অঞ্জলির পক্ষে সম্ভব ছিল না। তিনি ক্ষিপ্র গতিতে লোকটির দিকে ঘুরে বসলেন এবং সর্বশক্তি দিয়ে তার গালে এক প্রচণ্ড চড় কষিয়ে দিলেন। চড় খেয়ে অটোচালকও চমকে গিয়ে গাড়ি থামিয়ে দিল। মুখ সামলে কথা বলো, অঞ্জলি সিংহের মতো গর্জে উঠলেন। অটোচালক ভয়ে কুঁকড়ে গিয়েছিল, কিন্তু সেই লোকটি হঠাৎ পকেট থেকে পুলিশের পরিচয়পত্র বের করে পৈশাচিক হাসি দিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে? আমি এই এলাকার বড়বাবু ইন্সপেক্টর বিনোদ তেওয়ারি। পুলিশের গায়ে হাত তুলেছিস তুই, এবার দেখ আমি তোর কি হাল করি। অঞ্জলি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে ঘৃণা ভরে বললেন, এই উর্দি তোমার চরিত্রের নোংরামি ঢাকতে পারবে না। তোমাদের মতো জানোয়ারদের কারণেই পুলিশের সম্মান আজ মাটিতে মিশে যাচ্ছে। কিন্তু সেই ক্ষমতার নেশায় মত্ত পুলিশ কর্মকর্তাটি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তৎক্ষণাৎ ফোন করে সাহায্যের জন্য লোক ডাকল এবং কয়েক মিনিটের মধ্যেই সাইরেন বাজিয়ে একটি পুলিশের জিপ সেখানে হাজির হল। জিপ থেকে দুজন সিপাহী নেমে কোনো কথা না শুনেই অঞ্জলিকে অমানবিকভাবে টেনে নিয়ে যেতে লাগল। অঞ্জলি প্রতিবাদ করলেন, চিৎকার করলেন, কিন্তু রাস্তার ভিড় শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখল। কেউ কেউ ভিডিও করছিল, কিন্তু কারণ মনেই সাহায্যের ইচ্ছা জাগল না। ইন্সপেক্টর বিনোদ তার চুল ধরে হিঁচড়ে জিপের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দিল। আইপিএস অফিসার অঞ্জলি শর্মা, যিনি বড় বড় অপরাধীকে লোহার গড়াদে পুড়েছেন, আজ নিজেই অপরাধীর মতো লাঞ্ছিত হয়ে থানায় নিত হচ্ছিলেন। তার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল, কিন্তু মনে কোনো ভয়ের লেশমাত্র ছিল না। তার মনের ভেতরে কেবল একটি জিদ কাজ করছিল, আজ এই দূষিত সিস্টেমকে ভেতর থেকে পরখ করে দেখব। ওই প্রতিটি হায়নার মুখোশ আমি আজ ছিঁড়ে ফেলব, যারা উর্দির আড়ালে কুৎসিত কাজ করে বেড়াচ্ছে। থানায় পৌঁছনোর পর বিনোদ তেওয়ারি অট্টহাসি দিয়ে বলল, এখন তোকে তোর আসল জায়গা দেখাবো, খুব তেজ না তোর? অঞ্জলির বুকের ভেতর তখন কেবল নিজের অপমান নয়, বরং সেই প্রতিটি লাঞ্ছিত নারীর আর্তনাদ ধ্বনিত হচ্ছিল, যারা এই চার দেওয়ালের মাঝে পুলিশের লালসার শিকার হয়। থানায় প্রবেশ করতেই বিনোদ তেওয়ারির কর্কশ কণ্ঠ শোনা গেল, অনেক নাটক হয়েছে, এখন বুঝবি আইনের হাত কত লম্বা। অঞ্জলি শর্মা, যিনি একজন দক্ষ আইপিএস অফিসার ছিলেন, আজ এক সাধারণ নারীর ছদ্মবেশে সেই নোংরা থানায় অপদস্থ হচ্ছিলেন।
তার মুঠি বন্ধ ছিল, চোখে অগ্নিকুণ্ড, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করছিলেন। তিনি মনে মনে শপথ নিলেন যে এই লড়াই আজ আর ব্যক্তিগত নেই, এটি সেই সব সাধারণ মানুষের লড়াই যাদের ওপর পুলিশ জুলুম চালায়। থানার পরিবেশ ছিল অত্যন্ত গুমট। দেওয়ালে টাঙানো পদস্থ কর্মকর্তাদের ছবিতে ধুলোর আস্তরণ পড়েছিল, যেন শাসন ব্যবস্থাটাই অন্ধ হয়ে গিয়েছিল। মেঝেতে জমে থাকা আবর্জনা আর নোনা ধরা দেওয়ালগুলো ওই থানার দুর্নীতির সাক্ষ্য দিচ্ছিল। অঞ্জলিকে একজন পকেটমারের মতো অপরাধী সাজিয়ে ভেতরে নিয়ে আসা হয়েছিল। সেখানকার কোনো পুলিশই ঘুণাক্ষরেও টের পায়নি যে ইনি সেই নারী অফিসার যিনি কয়েক ডজন অপরাধী চক্রকে নিশ্চিহ্ন করেছেন। একজন মহিলা পুলিশকর্মী খসখসে গলায় জিজ্ঞেস করল, নাম কি রে তোর? অঞ্জলি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি পরিষ্কার গলায় উত্তর দিলেন, নাম বলবো না, তোমাদের যা সাধ্য আছে করো। বিনোদ তেওয়ারি ক্ষিপ্ত হয়ে বলল, বেশি দেমাক দেখাচ্ছিস, একে হাজতে ভরো। এক রাত ওখানে পৌঁছলে সব তেজ জল হয়ে যাবে, তখন নিজেই নিজের পরিচয় গড় করে বলবে। পুলিশরা তাকে কর্কশ হাতে ধাক্কা দিয়ে অন্ধকার মহিলা হাজতে ঢুকিয়ে দিল। লোহার দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। এখন তার নতুন পরিচয় হল কয়েদি, এক অসহায় পরিচয়হীন নারী। হাজতের ভেতরটা ছিল স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। সিলিং থেকে একটা জীর্ণ বাল্ব কোনো মতে আলো দিচ্ছিল। সেখানে আগে থেকেই কয়েকটা বিধ্বস্ত নারী কয়েদি ছিল। কেউ ফুপিয়ে কাঁদছিল, কেউ বা শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছিল। তাদের সবার চোখে মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। কিছুক্ষণ পর একটি মেয়ে কাছে এগিয়ে এলো। তার শরীরে অত্যাচারের দাগ। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, দিদি, তোমাকে কেন ধরল? তুমি তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। অঞ্জলি ধীর স্থিরভাবে বললেন, একজন পাপিষ্ঠ দারোগাকে উচিত শিক্ষা দিয়েছি। সেই মেয়েটি শুকনো হাসি দিয়ে বলল, এখানে শুধু সত্যি বলার অপরাধেই তো জীবনটা নরক বানিয়ে দেওয়া হয়। অঞ্জলি পাল্টা প্রশ্ন করলেন, তোমাকে কেন এখানে রাখা হয়েছে? মেয়েটি চোখের জল মুছে বলল, মিথ্যে অপবাদে ফাঁসানো হয়েছে। পুলিশ ঘুষ চেয়েছিল, দিতে পারিনি বলে ওরা আমাকে চোর সাজিয়ে দিয়েছে। 3 মাস ধরে এখানেই পড়ে আছি। তার কথাগুলো অঞ্জলি অন্তরে শুলের মতো বিঁধল। তিনি বুঝতে পারলেন এখানে প্রতিটি ইট যন্ত্রণার কাহিনী বলছে। তার লড়াইটা এখন এক বিশাল আন্দোলনের আকার নিল। বন্ধুগণ, শান্ত থাকা মানেই দুর্বলতা নয়, বরং বড় ঝড়ের আগের নীরবতা। ব্যবস্থার গলদ বুঝতে হলে অনেক সময় অভিজাত আসন ছেড়ে সাধারণ মানুষের কাতারে নামতে হয়। যখন অবিচার তার সীমা অতিক্রম করে, তখন মানুষের স্তব্ধতাই গর্জন হয়ে ফিরে আসে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে হাজতের কান্নার আওয়াজ অঞ্জলির জেদকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তিনি শুনতে পেলেন অন্য এক ঘর থেকে এক তরুণীর আরতি, স্যার, দয়া করুন, আমি সব সত্যি বলছি, আমাকে মুক্তি দিন। তখনই বিনোদ তেওয়ারির পিশাচ সুলভ হাসি শোনা গেল, সত্যি দিয়ে পেট ভরে না, টাকা দে নয়তো সারা রাত মজা কর। অঞ্জলির ধমনীতে রক্ত টকবক করে ফুটতে শুরু করল। উর্দির আড়ালে থানায় এত বড় অনৈতিক ব্যবসা চলছে। পরদিন সকাল হল। জেলের দরজা খোলার শব্দে সিপাহীর কর্কশ আওয়াজ ভেসে এলো, সবাই সোজা হয়ে দাঁড়া, বড়বাবু আসছেন। অঞ্জলি ঠিক করে নিয়েছিলেন তিনি শেষ পর্যন্ত দেখে ছাড়বেন। তিনি মাথা নিচু করে নিজের নাম মায়া বলে পরিচয় দিলেন। ইন্সপেক্টর বিনোদ তাকে ব্যঙ্গ করতে করতে চলে গেল। সেই দিন অঞ্জলিকে হাজত থেকে বের করে স্টোর রুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া হলো। এটিই ছিল তার আসল সুযোগ। পুরনো ফাইলের স্তূপ ঘেটে তিনি সেই সব হতভাগী নারীদের তালিকা বের করলেন যাদের কোনো প্রমাণ ছাড়াই আটকে রাখা হয়েছে। কবিতা পাণ্ডে নামের 18 বছরের এক মেয়ের ফাইলে কোনো চার্জশিট ছাড়াই 20 দিন ধরে আটকে রাখার তথ্য পেয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন আইন এখানে অপরাধীদের ঢাল হিসেবে কাজ করছে। রাতে যখন অঞ্জলিকে অন্য কয়েদিদের খাবার দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, তখন এক বয়স্ক নারী তার কাছে এসে ফিসফিস করে বললেন, তোমার তেজ বলে দিচ্ছে তুমি অন্য কেউ, যদি পারো আমাদের বাঁচাও। অঞ্জলি কেবল মুচকি হেসে বললেন, সময় আসতে দিন, সুবিচার আপনারা পাবেনই। পরের দিন সকালে অঞ্জলি হাজতের ভেতর অনশন শুরু করলেন। তাকে দেখে অন্য 17 জন নারী কয়েদিও সাহসী হয়ে উঠল এবং প্রতিবাদে মুখর হল। তারা সবাই মৌন মিছিলের মতো হাজতের সামনে বসে পড়ল। বিনোদ তেওয়ারি এসে হম্বতম্বি শুরু করলেও কেউ ভয় পেল না। ডিএসপি বিক্রম রাঠোর পরিদর্শনে এলে অঞ্জলি তার দিকে তাকিয়ে দীর্ঘ স্বরে বললেন, স্যার, এই হাজতের দেয়ালগুলো কি ন্যায় বিচার দিচ্ছে নাকি অপরাধ জন্মাচ্ছে? তার ব্যক্তিত্ব দেখে ডিএসপি বুঝতে পারলেন ইনি সাধারণ কয়েদি হতে পারেন না।
ইতিমধ্যে সেখানে ঋতু নামের এক নতুন মেয়েকে আনা হলো। সে আর্তনাদ করে বলছিল যে তাকে পাচার করার চেষ্টা করা হচ্ছে। অঞ্জলি তাকে সান্ত্বনা দিলেন এবং তথ্য সংগ্রহ করলেন। তিনি বুঝতে পারলেন এই থানার পুলিশরা মানব পাচারের এক বড় সিন্ডিকেটের সাথে জড়িত। অঞ্জলি গোপনে তার বিশ্বস্ত জুনিয়র অফিসার সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কাকে একটি সংকেত পাঠালেন। প্রিয়াঙ্কা যখন থানায় এসে সাধারণ কয়েদির পোশাকে তার বস আইপিএস অঞ্জলি শর্মাকে দেখলেন, তার পা কাঁপা শুরু হয়েছিল। কিন্তু অঞ্জলির ইশারায় তিনি পরিস্থিতি সামলে নিলেন এবং সমস্ত প্রমাণ সংগ্রহ করতে লাগলেন। প্রিয়াঙ্কার মাধ্যমে সিসিটিভি ফুটেজ এবং গোপন অডিও রেকর্ড করে পাঠানো হলো সরাসরি ডিজিপির দপ্তরে। পরদিন সকালে যখন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসপি থানায় ঢুকলেন এবং অঞ্জলি শর্মা তার আইপিএস ইউনিফর্ম পরে হাজত থেকে বেরিয়ে এলেন, তখন পুরো থানার বাতাস যেন থমকে গেল। বিনোদ তেওয়ারির হাত থেকে লাঠি পড়ে গেল এবং তার শরীর ঘামে ভিজে গেল। ইন্সপেক্টর বিনোদকে হাতকড়া পরিয়ে সরাসরি জেলে পাঠানো হলো। অঞ্জলি শর্মার নির্দেশে সেই সব নির্দোষ নারীদের সসম্মানে মুক্তি দেওয়া হলো। পুরো রাজ্য জুড়ে হইচই পড়ে গেল। এই ঘটনার পর প্রতিটি থানায় নারী পুলিশের বিশেষ সেল গঠন করা হলো। অঞ্জলি শর্মা কেবল একজন অফিসার রইলেন না, তিনি বিচারহীনতার বিরুদ্ধে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন। রাষ্ট্রপতি তাকে বিশেষ সাহসিকতার পদকে ভূষিত করলেন, কিন্তু অঞ্জলির কাছে সেই পদকের চেয়েও দামি ছিল সেই সব নারীদের চোখের জল মেশানো কৃতজ্ঞতার হাসি, যাদের জীবন তিনি নতুন করে গড়ে দিয়েছিলেন। বন্ধুগণ, প্রতিটি ঘন অন্ধকারের আড়ালেই নতুন সকালের ইঙ্গিত থাকে। উর্দির আসল শক্তি তার পোশাকে নয়, বরং তার ভেতরে থাকা সততা ও সাহসিকতার মধ্যে নিহিত।